হাই ভিউয়ার্স, সালামু আলাইকুম। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় কারক বিভক্তি পর্ব 2 অর্থাৎ অপাদান কারক এটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই কারক বিভক্তির প্রথম ক্লাস অর্থাৎ অধিকরণ কারক এটা নিয়ে আলোচনা করেছি। তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেটা তোমরা দেখে আসতে পারো। আমি মোট 4টা থেকে 5টা ভিডিওর ভিতরে 5টা পর্বের ভিতরে তোমাদের কারক বিভক্তি আমি কমপ্লিট করে দিব। তো আজকের এই ক্লাসে আমি অপাদান কারক ওয়াল ইন ওয়ান মানে সব কিছু আমি আজকে তোমাদের ক্লিয়ার করে দিব। তো অপাদান কারক আমাদের শেখার আগে আমাদের অধিকরণ কারক জানা উচিত বা জানা প্রয়োজন। তো অধিকরণ কারক আমরা অলরেডি আগে একটা ক্লাস নিয়ে নিয়েছি। তো অধিকরণ কারক সেই ক্লাসে তোমরা দেখে এসে অধিকরণ কারকটা তোমাদের বুঝতে হবে আগে, তাই না? তো অধিকরণ কারক থেকে আমাদের অপাদান কারক সৃষ্টি হবে। তো আমরা দেখি অপাদান মানে আমরা আগে একটা উদাহরণ দেখি অপাদান কারক জিনিসটা কি। 3-4টা জিনিস আমরা জানতে পারলে আমাদের অপাদান কারক শেষ হয়ে যাবে। 3-4টা আমাদের রুলস আছে। তো প্রথমত আমরা যেটা আগের ক্লাসে জানিছি, অধিকরণ কারক বলতে কোনো একটা স্থান, কোনো একটা বিষয়, কোনো একটা কাল যদি হয় তাহলে সেটাও অধিকরণ কারক হয়। তো এখন যদি আমরা অপাদান কারক জানতে চাই তাহলে আমাদের একটা অধিকরণ কারক আমরা আগে দেখি। বাড়ি কি দেওয়া আছে? বাড়ি, নিঃসন্দেহে বাড়ি একটা অধিকরণ কারক, তাই না? বাড়ি অবশ্যই একটা অধিকরণ কারক, অধিকরণ কারক, তাই না? তাহলে বাড়ি যদি একটা অধিকরণ কারক হয়, এই বাড়ি থেকে যদি কোনো কিছু সৃষ্টি মানে বাড়ি থেকে একজনের সৃষ্টি হয়েছে, বাড়ি থেকে যদি একজনের বিরত হয়, কিছু যদি বিরত হয়, এই থেকে যদি কোনো কিছু উৎপন্ন হয়, যদি কোনো কিছু বৃদ্ধি ঘটে, যদি কোনো কিছু তৈরি হয়, যদি কোনো কিছু বিচ্যুত হয়, এমন যদি কোনো কিছু যদি বা একটা অধিকরণ কারক আগে দেখতে হবে, অধিকরণ কারক থেকে যদি কোনো কিছু সৃষ্টি, কোনো কিছু বৃদ্ধি, কোনো কিছু বিরত, কোনো কিছু উৎপন্ন, কোনো কিছু বিচ্যুত, এইরকম সৃষ্টি, বৃদ্ধি, বিরত, উৎপন্ন, বিরত, তৈরি, এরকম যদি কোনো কিছু যদি হয়, বাড়ি থেকে যদি কোনো কিছু সৃষ্টি হয়, সেটা হয়ে যাবে অপাদান। বাড়ি কিন্তু অধিকরণ, সেই জিনিসটা হবে কি? অপাদান। ঠিক আছে? যদি বাড়ি একটা অধিকরণ থেকে যদি কোনো কিছু বিরত হয়, তাও কোনো স্থান থেকে যদি কোনো কিছু বিরত হয়, তাহলে সেটা হবে কি? অধিকরণ থেকে অপাদান। ঠিক আছে? তো এখন অধিকরণ থেকে অপাদান হবে কখন? যদি অধিকরণ থেকে কোনো কিছু সৃষ্টি, বৃদ্ধি, উৎপন্ন এমন যদি কোনো কিছু হয়। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তো প্রথমত সৃষ্টি দিয়ে দেখি আমরা, যে যদি বলি আমরা বরফ হতে পানি হয়, বরফ হতে পানি হয়, বরফ হতে পানি হয়, বরফের নিচে দাগ দেওয়া, বরফ হতে পানি হয়, বরফের নিচে দাগ দেওয়া। তাহলে বরফ থেকে পানি কি হয়? সৃষ্টি হয়। বরফ থেকে পানি কি হয় আমরা জানি, বরফ হতে পানি সৃষ্টি হয়। তাহলে বরফ হতে যদি পানি সৃষ্টি হয়, যা হতে সৃষ্টি হবে, বরফটা ছিল কিন্তু অধিকরণ, তা থেকে যেহেতু সৃষ্টি হয়েছে পানি, তাহলে বরফটার অধিকরণ থাকবে না, বরফ হয়ে যাবে কি? এটা হলো অপাদান কারক হয়ে যাবে। তো কোনো কিছু যদি সৃষ্টি হয় কোনো কিছু স্থান থেকে, কোনো জিনিস থেকে, তাহলে সে বিষয় থেকে সৃষ্টি হোক বা স্থান থেকে সৃষ্টি হোক, অধিকরণ থেকে যদি কোনো কিছু সৃষ্টি হয়, সেই জিনিসটার অধিকরণ থাকবে না, এই বরফ হয়ে যাবে এখন কি? বরফ হয়ে যাবে এখন অপাদান কারক। ঠিক আছে? তাহলে বরফ এখন কি? বরফ এখন অপাদান, কেন বরফ থেকে পানি কি হয়েছে? সৃষ্টি হয়েছে। তাহলে কোনো কিছু যদি সৃষ্টি হয় এইভাবে, তাহলে সেই জিনিসটার অধিকরণ থাকবে না, সেটা এখন হয়ে যাবে অপাদান কারক। ঠিক আছে? তো 2 নম্বরে যেটা আছে সেটা যদি আমরা দেখি, প্রত্যেক উদাহরণ এটা আমরা দেখবো। 2 নম্বর যেটা আছে সেটা যদি আমরা দেখি বিরত, যেমন দেখি পাপ থেকে বিরত হও, পাপ থেকে বিরত হও, পাপ থেকে বিরত হও। তাহলে পাপ কি? পাপ একটা বিষয়, পাপের নিচে দাগ দেওয়া, পাপ একটা বিষয়। তাহলে পাপ থেকে বিরত হও। তাহলে পাপ থেকে যদি বিরত হয় মানে কি? কোনো অধিকরণ করো, পাপ একটা অধিকরণ করো বিভিন্ন বিষয়। তাহলে পাপ যদি কোনো অধিকরণ করতে কোনো কিছু বিরত হওয়া বোঝায়, তাহলে সেটা কি হবে যাবে? সেটা অধিকরণ থাকবে না, সেটা কি হবে? সেটা অপাদান কারক হয়ে যাবে। তো পাপ এখানে একটা অধিকরণ কারক, সেখান থেকে বিরত হওয়া বোঝাচ্ছে, তাহলে পাপ হয়ে যাবে এখন কি? অধিকরণ না, এটা এখন হয়ে যাবে অপাদান। তাহলে পাপ হতে বিরত হয়, এখানে পাপ একটা অপাদান কারক। ঠিক আছে? পাপ ছিল অধিকরণ, সেখান থেকে বিরত হওয়ার কথা বলেছে, সেখান থেকে সেটা হয়ে গেছে কি? অপাদান। তাহলে কোনো কিছু সৃষ্টি, বৃদ্ধি, উৎপন্ন এমন যদি কিছু বলে যে কোনো স্থান থেকে, তাহলে সেটা হয়ে যাবে কি? অধিকরণ থেকে অপাদান। তো 3 নম্বর যেটা আছে আমাদের, সেটা যদি আমরা এখন লিখি যে বৃদ্ধি, আমরা যখন বৃদ্ধি লিখি, এখন বৃদ্ধি দিয়ে আমরা একটা উদাহরণ দেখব, যে ফসল খুব বৃদ্ধি পেয়েছে,
ফসল খুব বৃদ্ধি পেয়েছে, ফসল নিচে দাগ দেওয়া। তাহলে কি ফসল একটা কি বিষয়, ফসল একটা সবজি নাকি, ফসল একটা এক সময় একটা জিনিস, একটা জিনিস হলে সেটা কি যাবে, একটা অবশ্যই একটা অধিকরণ। তাহলে ফসল খুব বৃদ্ধি পেয়েছে, এবছর ফসল খুব বৃদ্ধি পেয়েছে, ফসলের নিচে দাগ দেওয়া। তাহলে ফসল একটা ছিল কি অধিকরণ, সেটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি অধিকরণ থেকে কোনো কিছু বৃদ্ধি পায় তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হলো অপাদান। তাহলে এটা কি অপাদান, ঠিক আছে। তাহলে কেননা ফসল কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তাহলে কোন স্থান থেকে যদি কোনো কিছু বৃদ্ধি পায় উৎপন্ন হয় তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা অপাদান হয়ে যাবে। এটা ছিল অধিকরণ, হয়ে গেছে কি অপাদান, ঠিক আছে। তো এখন আমরা যে 4 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো, তারপর যেটা আছে সেটা হলো উৎপন্ন। দেখি আমরা উৎপন্নটা দেখি। উৎপন্ন যে জিনিসটা আছে সেটা হলো, যদি আমরা যে দুধ হতে বা থেকে দই উৎপন্ন হয়। যদি তোমাদের মনে হয় যে উৎপন্ন কথা লেখা নেই, যদি উৎপন্ন মতো বোঝায় তাও কিন্তু হবে। তাহলে দুধ, এই দুধের নিচে দাগ দেওয়া। তাহলে দেখো তো দুধ হতে কি হয়েছে, দই কি হয়েছে উৎপন্ন হয়েছে। তাহলে যদি উৎপন্ন হয়, দুধ ছিল কি, দুধ একটা অধিকরণ, দুধ থেকে কি হয়েছে দই উৎপন্ন হয়েছে। তাহলে এই দই উৎপন্ন হওয়ার কথা বলিছে, তাহলে এই দুধ এখন কি হয়ে গেছে, দুধ এখন হয়ে গেছে হলো অপাদান। তাহলে এটা হয়ে যাবে কি অপাদান কারক, তাই না। তো কোনো কিছু যদি উৎপন্ন হয় তাহলে সেটা কি হয়ে যাবে অপাদান কারক। তো একইভাবে যদি আমরা আরেকটা দেখি, প্রত্যেকটা উদাহরণ আমরা একটা করে দেখবো। যদি আরেকটা দেখি যে তৈরি, লোহা থেকে জাহাজ তৈরি হয়। তৈরি কথা যদি মনে হয় যে তৈরি মতো বোঝাচ্ছে তাও কিন্তু সেটা হবে। লোহা থেকে জাহাজ তৈরি হয়, কিন্তু লোহা দিয়ে তো জাহাজ তৈরি হয়, তাই না। তাহলে লোহা দিয়ে বা লোহা থেকে জাহাজ তৈরি হয়, তাহলে এই লোহার নিচে দাগ দেওয়া, লোহা কি একটা জিনিস, তাহলে সেটা কি একটা অধিকরণ। তো সেই থেকে কোনো কিছু তৈরি হওয়া বোঝাচ্ছে, তাহলে এটা আর লোহা আর অধিকরণ থাকবে না, সেটা কি হয়ে যাবে, সেটা অপাদান হয়ে যাবে, অপাদান কারক। এর সাথে যদি কোনো বিভক্তি যুক্ত থাকে তাহলে সেই অপাদানে সেই বিভক্তি হবে। এটা লোহার সাথে কোনো বিভক্তি নেই, মানে কোন বিভক্তি আছে, প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি, লেখাও যা না লেখাও যা। যদি লেখা থাকে তাহলে দেখবা তোমাদের যদি 4টা অপশনে যদি প্রথমা দেওয়া থাকে তাই প্রথমা দিবা, না হলে অপাদান কারক, ঠিক আছে। বিভক্তির সাথে থাকবে। আমরা যদি কারক নির্ণয় করতে পারি, বিভক্তি নির্ণয় করার কোনো সমস্যা না, কারণ বিভক্তি ওর সাথে যেটা লাগানো থাকবে সেই বিভক্তি আমরা কিন্তু চুজ করে এইবার থেকে সেটা আমরা বসাই দিব সেই বিভক্তির সাথে, ঠিক আছে। তো লোহা থেকে জাহাজ তৈরি হয়, যেহেতু তৈরি হওয়ার কথা বলেছে সেহেতু লোহা একটা ছিল অধিকরণ, সে থেকে তৈরি হয়েছে, সেহেতু লোহা একটা কি হয়ে গেছে, লোহা এখন হয়ে গেছে অপাদান কারক। তো ঠিক আছে, এখন আমরা দেখো বিচ্যুত হওয়া। গাছ থেকে পাতা পড়ে, বলতো গাছ থেকে পাতা কি হয়, বিচুক্ত হয়, মানে খসে পড়ে। তাহলে গাছ থেকে পাতা কি হয়েছে, বিচুক্ত হয়েছে। বিচুক্ত হওয়া, এই বিচুক্ত হওয়া মানে কি, গাছ ছিল কি একটা স্থান, গাছ থেকে একটা স্থান ছিল, গাছ থেকে কি হয়েছে পাতা কি বিচুক্ত হয়ে নিচে পড়ে গেছে। তাহলে এই গাছ এখন স্থান অধিকরণ হবে না, সে থেকে কি হয়েছে বিচুক্ত হয়েছে। তাহলে সেই গাছ এখন হয়ে যাবে কি, গাছ হয়ে যাবে অপাদান, ঠিক আছে। গাছ এখন হয়ে যাবে কি অপাদান কারক, কারণ সেটা কোনো কিছু কি হয়েছে বিচলিত হয়েছে। তো কোনো কিছু যদি এমন বলে অধিকরণ কারক থেকে যদি মানে স্থান বলুক, বিষয় বলুক আর কাল বলুক, সেই থেকে যদি কোনো কিছু সৃষ্টি, বৃদ্ধি, উৎপন্ন, বৃদ্ধি, তৈরি, বিচক্ত এমন যদি মনে হয় যে কোনো কিছু নিঃসৃত হচ্ছে, এমনও হয়, তাহলে সেগুলো কি হয়ে যাবে, সেই জিনিসটা সেই অধিকরণ, সেই জিনিসটা হয়ে যাবে কি অপাদান। সেই জিনিস নিচে দাগ দেওয়া থাকবে, প্রত্যেকটা কারক নিচে দাগ দেওয়া থাকবে, যেটা নির্ণয় করতে বলবে সেটা এখন অধিকরণ থাকবে না, সেটা হয়ে যাবে কি অপাদান। তো এই হলো আমাদের 1 নম্বর নিয়ম গেল, এটা 1 নম্বর নিয়ম অপাদান কারক নির্ণয় করার। এবং 2 নম্বর যে নিয়মটা আছে সেটা হলো, 2 নম্বর যেটা দেওয়া থাকে সেটা হলো ভয়। যদি বাক্যে ভয়ের উল্লেখ থাকে তাহলে সেটা হবে অপাদান কারক, কিন্তু ভয় কিন্তু অপাদান নয়। আমি আগে বলি, বাক্যে লিখি আমি, বাক্যে যদি ভয় কথার উল্লেখ থাকে তাহলে অপাদান
কারক হয়, কিন্তু ভয় অপাদান নয়। ভয় অপাদান নয়। ভয় উল্লেখ থাকলে সেটা সেই বাক্যটা সেইটাই হবে কি, সেটা হবে অপাদান, কিন্তু ভয় কিন্তু অপাদান নয়। ভয় কি? ভয় হলো কর্ম। ভয় কি? এই ভয় শব্দটা হলো কর্ম। ভয় শব্দটা হলো কর্মকারক। ঠিক আছে, তো আমরা একটা জিনিস লাইন দেখি, ভয় যদি উল্লেখ থাকে, যেমন আমি বাবাকে বড্ড ভয় পাই। ঠিক আছে, আমি বাবাকে বড্ড ভয় পাই, তাই না? এই বাবাকে এর নিচে দাগ দেওয়া, বলেছি বাক্যে যদি ভয়ের কথা উল্লেখ থাকে তাহলে অপাদান কারক হয়। যাকে ভয় পাওয়ার কথা বলবে তা সে হবে কি? অপাদান। যাকে ভয় পাওয়ার কথা বলবে, কিন্তু এখানে যাকে ভয় পাবার কথা বলবে সে হবে অপাদান। সে হবে অপাদান। তাহলে আমি বাবাকে ভয় পাই, এই লাইনে ভয়ের উল্লেখ আছে না? অবশ্যই ভয়ের উল্লেখ আছে। তাহলে যাকে ভয় পাওয়ার কথা বলবে সে হবে অপাদান, কারণ দেখো বাবা নিচে দাগ দেওয়া। তাহলে আমি বাবাকে ভয় পাওয়ার কথা বলেছে, তাহলে বাবা হবে কি? অপাদান কারক। ঠিক আছে, এখন কে বিভক্তি আছে, কোন বিভক্তি? কে বিভক্তি। তাহলে এর ভিতরে কে বিভক্তি কিসে আছে? কে বিভক্তি আছে হলো দ্বিতীয়ায়, আর আছে চতুর্থীতে। দেখো দুই রকম বিভক্তিতে কে বিভক্তি আছে, কে রে আছে দ্বিতীয়ায়, কে রে আছে আবার চতুর্থীতে। কিন্তু কথা হলো শুধুমাত্র যদি সম্প্রদান কারকে শুধুমাত্র চতুর্থী বিভক্তি হবে, শুধুমাত্র সম্প্রদান কারকে হবে চতুর্থী বিভক্তি, তাছাড়া আর সব ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, কে রে যদি খালি সম্প্রদানের সময় যেটা আসে যেমন বলবো, সম্প্রদান কারকের সময় খালি লিখবা চতুর্থী বিভক্তি, তাছাড়া কে থাকলে সবসময় কি বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি হবে। তো আমি বাবাকে ভয় পাই, এখানে সম্প্রদান কারক বোঝাচ্ছে না, তাহলে এই কে বিভক্তি কোন বিভক্তির সাথে মেলে? দ্বিতীয় বিভক্তির সাথে মেলে। তাহলে আমরা এখানে লিখতে পারি অপাদানে, বাবা হলো অপাদান, কারণ বাবাকে ভয় পাওয়ার কথা বলিছে। অপাদান, অপাদানে কে বিভক্তি কোন বিভক্তি? দ্বিতীয়, অপাদানে দ্বিতীয় বিভক্তি। তাহলে এটা হবে অপাদানে দ্বিতীয় বিভক্তি। আর একটা লাইন যদি আমরা লিখি যে বাঘ দেখলে, বাঘকে দেখলে কে না ভয় পায়, তাহলে বাঘকে দেখলে আমরা সবাই ভয় পাই, তাই না? তাহলে বাঘকে দেখলে কে না ভয় পায়, তাহলে বাঘকে নিচে দাগ দেওয়া। তাহলে বাঘকে দেখলে কে না ভয় পায়, তাহলে যেহেতু ভয়ের কথা উল্লেখ আছে সেহেতু এই লাইনের এই জিনিসটা হবে কি? অপাদান। যার নিচে দাগ দেওয়া থাকবে সেটা হবে কি? অপাদান। ভয় কিন্তু অপাদান নয়, ভয় কি? কর্ম। তাহলে বাঘকে, তাহলে এই বাঘকে এটা হবে কি? বাঘ কি মূল শব্দ, বাঘ হবে কি? অপাদান, কেন বাঘকে ভয় পাওয়ার কথা বলিছে। কে বিভক্তি কিসে আছে? দ্বিতীয়াতে, তাহলে এটা হবে অপাদানে দ্বিতীয়া, এটা হবে অপাদানে দ্বিতীয়া। ঠিক আছে, তো আমি আরেকটা যদি লিখি, আমি কি ডরাই ভিখারি রাঘবে। আমি কি ডরাই সখী, আমি কি ডরাই সখী, কিন্তু একটা সখী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এখন এই রাঘবের নিচে দাগ দেওয়া। এখন এই লাইনটা কিন্তু আমাদের ইন্টার লেভেলের যে মেঘনাথবোধ কাব্য আছে, যেটা আমাদের বিভূষণীপতি মেঘনাথ, সেটার একটা লাইন। সেটা কি? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবের নিচে দাগ দেওয়া। তাহলে ডর পাওয়া হোক, বা ডর মানে কি? ডর মানে অবশ্যই ভয়, তাই না? তাহলে ডর মানে ভয়, তাহলে এ ডরাই বলতে ভয় পাওয়াকে বোঝানো হয়েছে। কে? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। তাহলে যেহেতু ডরের কথা উল্লেখ আছে, ডর মানে ভয়, যেহেতু ভয়ের কোনো চিহ্ন এই বাক্যে আছে, সেহেতু এই বাক্যটা যেটা নিচে দাগ দেওয়া থাকবে, যাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে বা যাকে ভয় পাওয়ার না কথা বলা হয়েছে, সেটা হবে কি? সেটা হবে হলো অপাদান কারক। যাকে ভয় পাবা কি না পাবা এটা বিষয় না, ভয় পেতেই হবে এমন কোনো কারণ নাই। ভয়ের কথা যে উল্লেখ থাকে, যাকে ভয় পাবা বা যাকে ভয় পাবার না সেটা বড় কথা না। যাকে ভয় পাওয়ার কথা উল্লেখ থাকবে বা ভয় পাওয়ার না কথা উল্লেখ থাকবে, সে হবে কি? সে হবে হলো অপাদান। তাহলে এখানে ভিখারি রাঘব বলতে রাঘব দাস, রাঘব বলতে আমরা বোঝাই হলো রাম যে আছে, রামের ভাই, ছোট ভাই লক্ষণকে। তাহলে রাঘবে বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। তাহলে সে ভিখারি লক্ষণকে ভয় পায় না,
তাহলে ভয় পাক বা না পাক সেটা বিষয় না, ভয়ের উল্লেখ থাকলে যাকে পাবে বা না পাবে সে হবে কি, সে হবে হলো অপাদান কারক। সেহেতু এর আগবে এটা হলো অপাদান। ঠিক আছে, একার আছে, একার এ বিভক্তি কিসে আছে, সপ্তমী, তাহলে এটা হবে অপাদানে সপ্তমী, তাহলে এটা হবে অপাদানে সপ্তমী, অপাদানে সপ্তমী। তো এইভাবে যদি কোনো লাইনে ভয়ের উল্লেখ থাকে তাহলে সেই বাক্যে যা নিচে দাগ দেওয়া থাকবে, যাকে ভয় পাওয়ার কথা বলবে সে হবে কি, সে হবে হলো অপাদান, এবং যার সাথে কি বিভক্তি থাকবে সেটা হবে সেই বিভক্তি। ঠিক আছে, তো ভয় পাবা বা না পাবা সেটা পরের বিষয়, ভয়ের উল্লেখ থাকলে হবে। ঠিক আছে, তো এখন এটা হলো 2 নম্বর নিয়ম আমাদের গেল। এখন যেটা 3 নম্বর যে নিয়মটা আছে সেটা হলো যদি কারোর সাথে তুলনা করা হয় কারোর, দেখো 3 নম্বর যে নিয়মটা আছে সেটা যদি কারোর সাথে কারোর তুলনা করা হয়, যদি কারোর সাথে কারোর তুলনা করা হয়, তাহলে যার সাথে তুলনা করবে সে হবে অপাদান কারক, তাহলে যদি কারোর সাথে কারোর তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হবে সে হবে কি, অপাদান কারক। তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে অয়নের চেয়ে রিফাত ওয়াংকে ভালো, অয়নের চেয়ে রিফাত অঙ্কে ভালো, এবং অয়নের নিচে দাগ দেওয়া, অয়নের চেয়ে রিফাত অঙ্কে ভালো, অয়নের নিচে দাগ দেওয়া। তাহলে কার সাথে তুলনা করা হয়েছে, রিফাতকে অয়নের সাথে তুলনা করা হয়েছে। যেহেতু অয়নের সাথে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হবে সে হবে কি, অপাদান কারক। যেহেতু যার সাথে তুলনা করা বোঝাবে সে হবে অপাদান। ঠিক আছে, তাহলে যেহেতু অয়নের সাথে তুলনা করা বোঝা হয়েছে, তাহলে অয়নের সাথে তুলনা করা বোঝা হয়েছে, অয়ন হবে কি, অপাদান। যেহেতু অয়নের সাথে তুলনা করেছে, অয়ন হলো অপাদান, এবং এর সাথে কোন বিভক্তি আছে, অয়নের এর বিভক্তি আছে, এর বিভক্তি কার সাথে থাকে, ষষ্ঠী, তাহলে অপাদানে ষষ্ঠী। ঠিক আছে, একইভাবে যদি বলি যার সাথে তার তুলনা করা হবে, যে নূপুরের চেয়ে জুলি সুন্দরী, তাহলে নূপুরের নিচে দাগ দেওয়া, তাই না? তাহলে নূপুরের চেয়ে, তাহলে কার সাথে কার তুলনা করেছে, জুলির সাথে নূপুরের সাথে জুলির, তাই না? নূপুরের সাথে জুলির তুলনা করা হয়েছে, তাহলে যার সাথে তুলনা করা হবে সে কি হবে, অপাদান। তাহলে নূপুর এখানে কি, নূপুরের সাথে তুলনা করা হয়েছে না, তাহলে নূপুর হবে কি, অপাদান। এবং যেহেতু নূপুর অপাদান, এর সাথে কি বিভক্তি আছে, র আর বিভক্তি আছে, র বিভক্তি কিসে থাকে, ষষ্ঠী, তাহলে এটা হলো অপাদানে ষষ্ঠী। তাহলে যদি কার সাথে কারো তুলনা করা হয়, যার তুলনা করা হবে, তার সাথে তুলনা করা হবে সে হবে কি, সে হবে হলো অপাদান কারক। তো ঠিক আছে, এটা হলো 3 নম্বর নিয়ম গেল। তখন 4 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো, 4 নম্বর যে জিনিসটা আছে সেটা হলো, যদি কোনো স্থানের সাথে অন্য স্থানের দূরত্ব বোঝায়, তাহলে যে স্থান থেকে বোঝাবে সে স্থান হবে অপাদান। যদি এখন আমরা একটা উদাহরণ দেখি, যে সাতক্ষীরা থেকে ঢাকা 200 কিলোমিটার, সাতক্ষীরা নিচে দাগ দেওয়া। তাহলে দেখো তো, সাতক্ষীরা থেকে ঢাকা দূরত্ব 200 কিলোমিটার। তাহলে দেখো তো, কোন স্থান থেকে অন্য স্থানের দূরত্ব বোঝালে, তাহলে সাতক্ষীরা থেকে কোন স্থানের দূরত্ব বোঝাচ্ছে, ঢাকার এই দূরত্ব বোঝাচ্ছে। তাহলে যে স্থান থেকে বোঝাবে, কোন স্থান থেকে বোঝাচ্ছে, ঢাকা, সাতক্ষীরা থেকে ঢাকার,
তাহলে যেই স্থান থেকে বোঝাবে সেই স্থান কি হবে? অপাদান। তাহলে সাতক্ষীরা থেকে ঢাকা বোঝাচ্ছে, তাহলে সাতক্ষীরাটাও কি হবে? অপাদান। অপাদান, ঠিক আছে। একইভাবে যদি বলি ঢাকা থেকে সাতক্ষীরা দূরত্ব, তাহলে ঢাকা তখন ঢাকার থেকে বোঝাচ্ছে, যার থেকে বোঝাবে সে হবে কি? অপাদান। তখন হয়তো ঢাকা হলো অপাদান কারক। একইভাবে যদি আমরা বলি চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার, তাহলে চট্টগ্রাম থেকে ঢাকা দূরত্ব, তাহলে যার থেকে বলবে সে হবে কি? অপাদান, সেহেতু চট্টগ্রাম হবে অপাদান, ঠিক আছে। তো যদি কোন স্থান থেকে কোন স্থানের দূরত্ব বোঝায় এবং যে স্থান থেকে বোঝাবে সেই স্থান কি হবে? অপাদান কারক হবে। তো ঠিক আছে, এটা হলো 4 নম্বর নিয়ম। এবং 5 নম্বর যে নিয়মটা আছে সেটা হলো, ঠিক আছে, এটা কোন স্থান থেকে কোন স্থানে বোঝালে 5 নম্বর যে জিনিসটা আছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বরের যে জিনিসটা আছে সেটা হলো আমরা আগে অধিকরণ কারকে পড়েছি সময়। সময় যদি অনির্দিষ্ট থাকে তাহলে অধিকরণ কারক হয়। যদি সময় যদি উল্লেখ থাকে এবং ওই সময় থেকে যদি কোনো কিছু আরম্ভ বোঝায়, কোনো কিছু শুরু বোঝায়, তাহলে সেই সময়টা হয়ে যাবে কি? অপাদান। এটা আমি বোঝা বলতেছি। যদি কোনো সময় উল্লেখ থাকে তাহলে সেটা হয়, সবাই জানি, অধিকরণ। যদি সেই সময় থেকে কোনো কিছু আরম্ভ বা শুরু বোঝায়, তাহলে সেই সময়টা কি হয়ে যাবে? অপাদান হয়ে যাবে। কি বললাম? যদি কোনো সময় উল্লেখ থাকে তাহলে আমরা সেটা সন্দেহ জানি আমরা কি? অধিকরণ। যদি ওই সময় থেকে কোনো কিছু যদি শুরু বোঝায় বা আরম্ভ বোঝায় তাহলে ওই সময়টা কি হয়ে যাবে? অপাদান হয়ে যাবে, এবং ওই সময়টা কিন্তু নির্দিষ্ট হওয়া লাগবে, তাই না? যদি বলি আগামী রবিবার পরীক্ষা শুরু, আগামী রবিবার পরীক্ষা শুরু, তাহলে দেখো তো আগামী রবিবার পরীক্ষা শুরু কখন শুরু? এটা কিন্তু কোনো কিছু দেওয়া নেই। আগামী রবিবার পরীক্ষা শুরু বোঝানো হয়েছে, কিন্তু ওই সময়টা রবিবার যে কোনো সময় পরীক্ষা হতে পারে, তাহলে এই যদি বলি একটা নির্দিষ্ট সময় থেকে শুরু, যদি এখন বলি আমরা, এটা কিন্তু অধিকরণ কারক, ঠিক আছে। যদি এই রবিবার কখন পরীক্ষা শুরু এটা কিন্তু বলা নাই, নির্দিষ্ট সময় বলা লাগবে, তাহলে কি হবে? অপাদান হবে। যদি ওই নির্দিষ্ট সময় কোনো কিছু শুরু বোঝায়, তাহলে আমরা যদি এখন, এটা হলো অধিকরণ কারক, তাই না? যদি এখন যদি আমরা লিখি আগামী রবিবার 10টা থেকে আগামী রবিবার 10টা থেকে পরীক্ষা শুরু, এই রবিবার এখন হলো এইটা হয়ে যাবে কি? এটা হবে অপাদান, ঠিক আছে। যদি সময় উল্লেখ থাকে এবং এই সময় থেকে যদি কোনো কিছু শুরু বোঝায় এবং সময়টা কি হওয়া লাগবে? নির্দিষ্ট হওয়া লাগবে, তাহলে সেটা হয়ে যাবে কি? অপাদান হয়ে যাবে। এখন যদি বলি আগামী বছর 1 ডিসেম্বর সকাল 10টার সময়, তাই না? 1 ডিসেম্বর সকাল 10টার সময় আমার জন্মদিন অনুষ্ঠান, ঠিক আছে। তাহলে ওই সময়টা কি হয়ে যাবে? ওইটা অপাদান হয়ে যাবে। কিন্তু যদি সময়ের উল্লেখ শুধুমাত্র থাকে কিন্তু সেই সময়তে কোনো কিছু শুরু বোঝাচ্ছে না, আরম্ভ বোঝাচ্ছে না, তাহলে সেই সময়টাতে কি হয়ে যাবে? অধিকরণ হবে। যদি ওই নির্দিষ্ট সময়ে যদি কোনো কিছু শুরু বোঝায় বা আরম্ভ বোঝায়, তাহলে ওই নির্দিষ্ট সময়টা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অপাদান কারক। তো আশা করি তোমাদের এই অপাদান কারক আর বাইরে থেকে আসবে না। এই যে 5টা নিয়ম শিখেছি এর ভিতরে থেকে আসবে, এর বাইরে অপাদান কারক নাই, ঠিক আছে। এর বাইরে অপাদান কারক নাই। তো এই 5টা নিয়ম যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ অপাদান কারক তোমাদের সমস্যা হবে না। তো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী যে সম্প্রদান কারক সেই কারক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী আমরা শুরু করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।